ওহো যাচ্ছে ওহো বন্ধুরা, এ কি দারিংবাড়ি নাকি অফবিট নর্থ বেঙ্গলের কোনো গ্রাম? একদিকে মেঘে ঢাকা পাহাড়, জঙ্গল, ঝর্ণা, আর অন্যদিকে উচ্ছ্বসিত নীল সমুদ্রের গর্জন। সবই পাবেন একই সাথে একই জায়গায়। আজ কথা বলছি ভারতবর্ষের পূর্ব উপকূলে অবস্থিত উড়িষ্যার দারিংবাড়ির। হ্যাঁ, সেই দারিংবাড়ি যেখানে মাঝে মধ্যেই শীতকালে তুষারপাতের মতো ঘটনাও ঘটে থাকে। আর ঠিক এই কারণেই দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়। দারিংবাড়ির ট্যুর হচ্ছে জানতে পারার পর থেকেই আমি ভীষণ রকমের এক্সাইটেড, কারণ আমরা যারা পাহাড় বলতে দার্জিলিং, জঙ্গল বলতে ডুয়ার্স আর সমুদ্র বলতে দীঘা কিংবা পুরী বুঝি, তাদের কাছে দারিংবাড়ি একটা অ্যাডভেঞ্চারে ঠাসা গল্পের প্লটের থেকে কম কিছু না। 3 রাত 4 দিনের দারিংবাড়ি সফরে পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল, সমুদ্র, এশিয়ার সবচেয়ে বৃহত্তম নোনা জলের হ্রদ সব আছে। তার সাথে থাকবে আমার থ্রিলিং অভিজ্ঞতা। সন্ধান দেব ভালো একটি হোটেলের, থাকবে শাল পাতায় পরিবেশন করা দারুণ সুস্বাদু সব খাবার দাবার। কিভাবে যাবেন, কত খরচা হবে, আর দারিংবাড়িকে কাশ্মীর বলা কতটা যুক্তিযুক্ত, সবই বলবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক পাহাড় সমুদ্রে ঘেরা দিল দরিয়ার দারিংবাড়ি। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজ যাচ্ছি পাহাড় এবং সমুদ্রে ঘেরা দারিংবাড়িতে, মানে অফবিট পুরুলিয়া এবং ঝাড়গ্রাম শেষে আবারও বেরিয়ে পড়েছি। আর এখন প্রথমে যাব হচ্ছে হাওড়া স্টেশন, তারপর হাওড়া স্টেশন থেকে শালিমার, শালিমার থেকে আমাদের ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে যাব ব্রহ্মপুরে। বাড়ি থেকে কিছুটা বেরোলেই নপাড়া মেট্রো স্টেশন, সেখান থেকে টিকিট কেটে ফেললাম। অপেক্ষা করতেই কিছুক্ষণের মধ্যেই চলে আসলো মেট্রো। তড়িঘড়ি উঠে পড়লাম, নেমে পড়লাম এসপ্ল্যানেড, কারণ এবার হাওড়া যাওয়ার পালা। তাই ব্লু লাইন মেট্রোকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম গ্রিন লাইন মেট্রোর দিকে। এদিকে মেট্রো এসে হাজির। আজ বেশ ভিড়, নিরুপায় হয়ে উঠেই পড়লাম। মেট্রো এগিয়ে চললো হুগলি নদীর নিচ দিয়ে। শেষমেশ এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যেদিকে রেল মিউজিয়াম রয়েছে সেদিকে 1-2 মিনিট হাঁটতে হবে। আমাদের আজকের ট্রেন যেহেতু শালিমার স্টেশন থেকে রয়েছে, সেক্ষেত্রে হাওড়া রেল মিউজিয়ামের সামনে থেকে টোটো নিয়ে আমরা চলে যাব শালিমার স্টেশন। সেক্ষেত্রে ভাড়া পড়বে পার হেড 20 টাকা করে। অনেকেই হয়তো জানেন না হাওড়া থেকে শালিমার কি করে যাব, এভাবে আপনারা সহজে পৌঁছে যেতে পারেন। স্টেশনে পৌঁছতেই দেখলাম ট্রেন দিয়ে দিচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমরা যাত্রা করছি 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। যেহেতু আমরা টিকিট পাইনি, সেক্ষেত্রে আমাদের এইভাবে ব্রেক জার্নি করতে হচ্ছে। সময় বলছে 6:57। আমাদের ট্রেন 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশন ছাড়লো। দুর্বার গতিতে এগিয়ে চলেছে ট্রেন, সাথে ঝালমুড়ি আর চোখে ক্লান্তির একটা ঘুম। ঘুম ভাঙতে দেখলাম পৌঁছে গিয়েছি খুর্দা রোড জংশন, যেখান থেকে রয়েছে আমাদের পরবর্তী ট্রেন। ঘড়িতে সকাল 6:05 বাজতেই এসে হাজির হলো ভুবনেশ্বর থেকে ছেড়ে আসা 18463 প্রশান্তি এক্সপ্রেস, যা আমাদেরকে সকাল 7:45 ব্রহ্মপুর পৌঁছে দেবে। হাওড়া থেকে ব্রহ্মপুর সরাসরি বহু ট্রেন রয়েছে, যেমন হাওড়া এসএমভিভি এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, চেন্নাই মেল, যেগুলি রাতে ছেড়ে সকালবেলা ব্রহ্মপুর পৌঁছয়। ট্রেন এগিয়ে চলেছে চিল্কা হ্রদের গা ঘেঁষে। দারুণ সুন্দর ভিউ এনজয় করতে করতে অবশেষে পৌঁছে গেলাম ওড়িশার ব্রহ্মপুর। এখন ঘড়ি বলছে 8:14, প্রায় বেশ খানিকটা ব্রেক জার্নি এবং লেট করে পৌঁছে গেলাম 605 কিলোমিটার জার্নি অতিক্রম করে ব্রহ্মপুরে। এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেহেতু আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 3 নম্বরে। একদম কিন্তু স্টেশন থেকে বার হয়ে এসছে, তো সত্যদা এসে গেছে। তো আজকে কিন্তু পুরো আর কি এই ট্যুরটা করছি সত্যদার সাথে। তাহলে আজকে ফার্স্টে মানে কি থাকছে মোটামুটি? এখান থেকে প্রথমে তো ব্রেকফাস্ট করবো, আচ্ছা, তারপরে একটা মন্দির দেখতে যাব, তারপর ড্যাম আছে, ঝর্ণা আছে,
মানে আর কি ভিউ পয়েন্ট আছে পরপর যা আছে আর কি। আচ্ছা ঠিক আছে চলো। আর এদিকে কি অবস্থা, মানে অপূর্ব তো হেভি ঘুম দিল, মানে সারা রাস্তাটা ঘুম দিতে এসছে। আর আজকে আমরা 5 জন মিলে যাচ্ছি একেবারে দারিংবাড়ির উদ্দেশ্যে। চটপট উঠে পড়লাম আমাদের গাড়িতে। আজ লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, তবে তার আগে পেট বাবাজি বলে উঠল কিছু তো খা। তাই সত্যদা এসে দাঁড় করালো এক জল খাবারের দোকানে। দেখলাম বিভিন্ন ধরনের রকমারি সব খাবার দাবার, আর সাথে হরেক রকমের লোভনীয় মিষ্টি। তবে আমরা নিলাম ধোসা, বেশ ভালো মানের খাবার দাবার। জমিয়ে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করতে। শহর ছেড়ে এসে পড়লাম গ্রামের রাস্তায়। ধীরে ধীরে আশেপাশের পরিবেশ বদলাতে শুরু করলো। চারিপাশে কাশফুলের বন, আর ওই যে দূরে উকি দিচ্ছে ছোট ছোট পাহাড়। এবার আমরা ধরলাম জঙ্গলের পথ, আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম গভীর জঙ্গলের মাঝে করঞ্জি মাতার মন্দিরে। ঘন জঙ্গল হওয়ায় আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে এক বা একাধিক ময়ূরের দর্শনও হয়ে যেতে পারে। শতবর্ষের প্রাচীন এই করঞ্জি মাতার মন্দির ভীষণ জাগ্রত এবং ভিতরটা সত্যিই খুব সুন্দর। এখানে আসলে আপনার মন শান্ত হতে বাধ্য। করঞ্জি মাতার মন্দির দর্শন করে আবারও রওনা হলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। আর তার মধ্যেই সত্যদা আমাদের এনে দিল স্থানীয় ভুট্টা ক্ষেতের ভুট্টা। এগুলো কি সত্যি মিষ্টি ভুট্টা নাকি? বা এখানেই হয় কি এগুলো? ও দারুণ। মানে সত্যি বলতে কিন্তু এত মিষ্টি ভুট্টা ফার্স্ট বার কিন্তু ট্রাই করলাম, ঠিক আছে, বেশ মিষ্টি। আজ আকাশ বেশ নীল, তার সাথে মনোরম আবহাওয়া। এবার আমাদের পরবর্তী গন্তব্য সুরাদা ড্যাম, যা অনেকটা কাশ্মীরের ডাল লেকের সাথে তুলনা করা যেতে পারে। এই অপূর্ব সুন্দর সোরাদা ড্যাম দেখেই আমরা চলে গেলাম মাতা খুন্টেশ্বরী টেম্পেলে। এর সাথেই রয়েছে দেখলাম অপূর্ব সুন্দর একটি শিব মন্দির। চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা এই 108 শিবলিঙ্গ বিশিষ্ট শিব মন্দির সত্যিই অসাধারণ। আর এটি পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় চারিদিকের দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে থাকলে বেশ খানিকটা সময় আরামসে কাটিয়ে দেওয়া যায়। এরপর খুটনেশ্বরী মন্দির দর্শন করে আবারও আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য হুলহুলাগান্ডা ওয়াটারফলের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ এগোতেই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি, আর তার মধ্যেই আমরা এসে পৌঁছালাম হুলহুলাগান্ডা ওয়াটারফল। বেশ সুন্দর ছোট্টখাট্ট একটা ওয়াটারফল, তবে বর্ষায় একেবারে খরস্রোতা হয়ে উঠেছে। এই মুহূর্তে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি হুলহুলাগান্ডা, মানে দেখতে পাচ্ছ একেবারে কিন্তু খরস্রোতে পুরো কিন্তু প্রবাহিত হচ্ছে। মানে বর্ষায় তার একেবারে মানে তার রুদ্ররূপ বলতে গেলে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দারুণ সুন্দর লাগছে। মানে আমার সত্যি বলতে ইচ্ছা করছে এ কেমন উড়িষ্যা। হুলহুলাগান্ডা এটা এসছে আমরা যে উলু দিই সেখান থেকে। গন্ডা শব্দের অর্থ হচ্ছে গভীর, আর কি সুন্দর স্রোত, ও হো দারুণ দারুণ। আর এখানের মানুষরা বিশ্বাস করে এখানে শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ আছে। একটু দেখুন নিচে, এই যে পুরো জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এখানকার মানুষের বিশ্বাস এটি নাকি শ্রীরামচন্দ্রের পায়ের ছাপ। আর আমরা ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম যে পট হোল, সেই পট হোলও কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছি এখানে অসংখ্য কিন্তু চারিদিকে পট হোল বিস্তৃত রয়েছে। আজকের মতো তবে ঘোরাঘুরির পর্ব এখানেই আপাতত শেষ। এখন আমরা রওনা দিলাম দারিংবাড়ির পথে। তবে স্ক্রিন থেকে চোখ সরাওনি তো, কারণ এখনো কিন্তু প্রচুর জার্নি বাকি রয়েছে। তবে আপাতত কার কার জার্নি ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন আমরা যাচ্ছি দারিংবাড়ির একদম গহন অরণ্যের মধ্য দিয়ে। আর আজকে একটা জিনিস আমার লক্ষ্য হলো
সেটা হচ্ছে এতবার ওয়েদার চেঞ্জ, কখনো রোদ কখনো বৃষ্টি, বেশ কিন্তু সুন্দর লাগছে। সামনে পাহাড়ের সারি। এতক্ষণ তো গাড়ি এগিয়ে চলছিল জঙ্গলের ভিতর দিয়ে, তবে এবার পাহাড়ে ওঠার পালা। আর তার উপর যেটা উপরি পাওনা সেটা হলো বৃষ্টি। হ্যাঁ, পাহাড়ে বৃষ্টি আমার বরাবরেরই ভালো লাগার জিনিস। এখানে এসে একটা কথাই বারবার মনে হচ্ছিল, প্রকৃতি তার সবটুকু উজাড় করে সাজিয়ে তুলেছে ওড়িশার এই ছোট্ট শহর দারিংবাড়িকে। অবশেষে এতখানি পথ পাড়ি দিয়ে পৌঁছালাম দারিংবাড়ি। তবে পেট বাবাজি আর সায় দিচ্ছিল না, তাই হোটেলে ওঠার আগে লাঞ্চ সারলাম। ঘড়িতে বাজতে চলো দুপুর 3টে মতো, আর এসে গেছি হচ্ছে লাঞ্চ করতে। আজকের লাঞ্চে রয়েছে হচ্ছে সাদা ভাত, ডাল, 2 রকমের সবজি, ফ্রাই আইটেম রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে গরম গরম চিকেন কষা এবং হচ্ছে রায়তা। তো খুব জোর কিন্তু খিদে পেয়ে গেছে। এই লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা যাবো হচ্ছে হোটেলে। তাহলে চলুন খাওয়া শুরু করা যাক। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের হোটেল পদ্মায়ন লজে। একটা সিক্রেট বলি, এই হোটেল থেকে দারুণ সুন্দর সিনিক বিউটি এনজয় করতে পারবে, যেটা অন্য হোটেল থেকে পাওয়া যায় না। এখানে কিন্তু আইডি ম্যান্ডেটরি, আমাদের আইডি কার্ড লাগলো, তো আপনারা কিন্তু অবশ্যই আইডি সঙ্গে করে আনবেন। আর মোটামুটি সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো হচ্ছে রুমে, ফ্রেশ হতে হবে। আপনাদেরকেও রুম টুটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন, কেমন রুম রয়েছে একবার দেখে নেওয়া যাক। 3 নাম্বার রুম। বাহ, বেশ কিন্তু সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে তো আমরা 3 থেকে 4 জন আর কি আরামসে শুয়ে পড়তে পারবে। সাথে রয়েছে 2টো মানে এখানে যেহেতু মারাত্মক ঠান্ডা পড়ে, এর জন্য কিন্তু রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, আলমারি, টিভি রয়েছে, এদিকে চেয়ার রয়েছে। আমার এই পুরো রুমটাই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক লেগেছে। এই রয়েছে হচ্ছে আয়না, রয়েছে হচ্ছে বেসিন, আর এটি হচ্ছে এখানকার বাথরুম। বেশ কিন্তু হচ্ছে বড় সড়ো বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার রয়েছে। এক কথায় বলতে গেলে ছোট্টখাট্টোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রুমের সাথে হাইজেনিক বাথরুম, মানে আর এর থেকে বেশি কি চাই। এখনো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমরা যখন আসলাম তখনও বৃষ্টি পড়ছিল। বেশ কিন্তু ভালো একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা লাগছে। তাহলে চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর একেবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার। সন্ধে নামতেই বেরিয়ে পড়লাম চারিদিকটা পায়ে হেঁটে ঘুরে দেখতে। আর একেবারে এসে পড়লাম চিকেন পকোড়ার দোকানে। দেখলাম গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে, নিজেকে কি আর সামলানো যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই সমস্তটাই সার্ভ করা হচ্ছে শাল পাতায়। তাই আমিও এক পশলা নিয়ে নিলাম, আর যার স্বাদ ছিল এক কথায় দুর্দান্ত। কিছুক্ষণ পরেই ডিনারের ডাক এলো। সেই দুপুরবেলা যেখান থেকে লাঞ্চ সেরেছিলাম, আবারও সেখানে এলাম ডিনার সারতে। সমস্ত খাবার দাবারের মান ছিল একদম ঠিকঠাক। পরের দিনটা আমাদের বেশ সকাল সকাল শুরু হলো। আজ যেহেতু দারিংবাড়ির বেশ অনেকগুলি জায়গা ঘুরে দেখতে হবে, তার জন্য সকাল সকাল স্নান করে ফিটফাট হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তার ধারের একটি ধাবা থেকে খেয়ে নিলাম সাউথ ইন্ডিয়ান খাবার ভাড়া এবং ওড়িশার স্পেশাল ছানাপোড়া। হালকাই খাবার দাবার করলাম, কারণ অনেকটা জার্নি করতে হবে আজকে। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। এখন ঘড়ি বলছে সকাল 10টা, আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো দাদা, আজকে ফার্স্ট সাইট সিন কোথায় রয়েছে? আচ্ছা, মানে এখন আমরা যেখানে এসেছি, তাই তো? বলতে বলতে পৌঁছে গেলাম কফি বাগানে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে। কর্ণাটক, কেরালার মতো এই দারিংবাড়িতেও চাষ হয় কফি গাছের। দেখুন কিভাবে অজস্র কফির বীজ ধরে রয়েছে গাছগুলিতে, দেখতে দারুণ লাগছে। এগুলি পাকলে রোদে শুকিয়ে গুঁড়ো করে তারপর কফি তৈরি হয়। আর শুধুই কি কফি গাছ, গোলমরিচ সহ বিভিন্ন মশলা ও ফুলের গাছও রয়েছে। এই কফি বাগান থেকে বাইরে বেরিয়ে রয়েছে ছোট্ট একটা দোকান, যেখানে বাগানের চাষ হওয়া কফি ও বিভিন্ন ধরনের মশলা কিনে নিয়ে যেতে পারবেন আপনিও। দামও দেখলাম বেশ রিজনেবল। কফি বাগান দেখে আমরা এবার পৌঁছালাম হিল ভিউ পার্ক, যেখান থেকে শুনলাম দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পার হেড 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকলাম। চারিদিকে পাহাড়ের কোলে বেশ সাজানো গোছানো একটা পার্ক। কিছুটা এগোতেই রয়েছে ছোট্ট একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত সবুজ প্রকৃতি।
এই হিল ভিউ পার্কের সাথেই রয়েছে বাটারফ্লাই পার্ক। চাইলে আপনারা এই পার্কটিও ঘুরে দেখতে পারেন, বেশ সুন্দর চারিদিকটা। তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে, আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য, চারপাশে ঘন জঙ্গল আর দূরে পাহাড় পর্বত। এখন এসে পৌঁছালাম লাভার্স পয়েন্টে। আপনারা হয়তো একটা শব্দ শুনতে পাচ্ছেন, দারুণ স্রোতে কিন্তু বয়ে যাচ্ছে নদী। হ্যাঁ, আমরা যে উত্তরবঙ্গে যাই সেখানে কিন্তু লাভার্স পয়েন্ট একটু অন্যরকম হয়, যেখান থেকে একটা পাহাড়ের দৃশ্য দেখা যায়, কিন্তু এখানে লাভার্স পয়েন্ট কিন্তু একদমই আলাদা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দূর থেকে কিন্তু ওই যে দূরে জলস্রোতের শব্দ কিন্তু শোনা যাচ্ছে। এই লাভার্স পয়েন্ট দেখা শেষ করে 2-3 মিনিটের দূরত্বেই রয়েছে এমু পার্ক, যেখানে বহু সংখ্যায় এমু পাখি রয়েছে। ওর কি বউ নেই নাকি রে? তিরঙ্গ করে তাকাচ্ছিস কেন আমার দিকে? একমাত্র আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, তাই তো? কি সমাধি, ঠান্ডা কেমন লাগছে? বেশ মোটামুটি ওয়েদার তো ঠিকঠাকই আছে। হ্যাঁ, আর গরমের যে কথা বলি তাহলে তেমন একটা গরম নেই, রোদ্দুর খুব একটা দেখা যাচ্ছে না। ঠিকই আছে। ভিডিওর প্রথমে বলেছিলাম দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা কতটা যুক্তিযুক্ত, তার উত্তর দেব আজকে। তবে তার উত্তর খুঁজে পাবেন আপনারা নিজেরাই। ঘন জঙ্গলের মধ্য দিয়ে পাথুরের রাস্তা, মাঠ জুড়ে সবুজ সোনালী ধান, আর আকাশে ভেসে বেড়াচ্ছে ঘন কালো মেঘের সারি। এই যেন এক নৈসর্গিক অভিজ্ঞতা। উড়িষ্যার কাশ্মীর বলবো কিনা জানি না, তবে দারিংবাড়ি তার মতো করেই সুন্দর। মানে বন্ধুরা, চারিদিকে কিন্তু অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, মেঘ উড়ে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে। আচ্ছা দাদা, এখানে আর কি মোটামুটি টুরিস্টরা আসে কখন? টুরিস্ট আসে পুজোর টাইম ছুটি দেখে, উনার তো ছুটি পাওয়া গেলে তো আসবে। সেই হিসাবে দারিংবাড়ি যে কোনো সময় ভালো লাগবে, যে কোনো সময়। গরমকালে আর একটা বিউটি, বর্ষাকালে আর একটা বিউটি, শীতকালে একটা বিউটি। তাহলে এক এক সময় এক এক রকম বলতে গেলে। আচ্ছা আচ্ছা, গরমকালে আসবে তো টেম্পারেচার ওই 24 থেকে 25 থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম। আর শীতকালে তো 8, 7, 8। তোমার সাথে যদি আসে মানে পুরো ঠিকঠাক করে সবকিছু ঘুরে দেবে, তাই তো? পুরো ট্যুরটাকে পুরো সাজানো করে একদম, ভালো তাহলে করে ঘোরাবো। আচ্ছা তাহলে টেনশন নেই কেন। আচ্ছা, কোনো টেনশন নেই কিন্তু। তাহলে এখন আমরা যাচ্ছি কোথায় বলো? এখন যাবো আমরা মৃগুমা ওয়াটারফল। আচ্ছা, মৃগুমা ওয়াটারফলস, তাহলে চলো যাওয়া যাক। এই হচ্ছে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে মৃগুমা ওয়াটারফলস এর এন্ট্রি। মুহূর্তে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? মানে চারিপাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, আর এই রাস্তা গিয়ে পৌঁছেছে একদম ওয়াটারফলের সামনে। কেমন লাগে সৌমদীপ নেবে? নাম লাগছে তো ভালোই, কিন্তু উঠতে বিশাল কষ্ট হবে, চিন্তা নেই। সেটাই সেটাই, ঠিক যেরকম পুরুলিয়া বামনি ওয়াটারফলস হয়েছিল বাবা, সেই দম আটকে যাওয়ার পরিস্থিতি হয়ে গেছিল, বাপরে। এই মুহূর্তে বন্ধুরা এসে পৌঁছালাম হচ্ছে মৃগুমা ওয়াটারফল। পিছনে দেখতে পাচ্ছ, মানে একেবারে অঝোর ঝর্ণায় বয়ে চলেছে। বন্ধুরা, এ কি দারিংবাড়ি নাকি অফবিট নর্থ বেঙ্গলের কোনো গ্রাম? ভুলে যাবেন আপনি। এইমাত্র এসে পৌঁছালাম মান্দাসুরু টুরিস্ট প্লেসে। এটি ওড়িশা ট্যুরিজমেরই একটি প্রপার্টি। অরণ্যের মাঝে প্রকৃতির কোলে আদিবাসী ঘরানায় দারুণ একটা জায়গা। আর এখানেই আমাদের আয়োজন হয়েছে আজকের দুপুরবেলার খাওয়া দাওয়ার। একদম সব শেষে আসলাম হচ্ছে লাঞ্চ করতে। অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে, বিকেল 4টে বাজতে চললো। আজকের লাঞ্চে রয়েছে হচ্ছে ভাত, ডাল, সবজি, এক ধরনের হচ্ছে ফ্রাই রয়েছে দেখতে পাচ্ছি, আর তার সাথে যেটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে দেশি মুরগির মাংস, ঠিক আছে?
আর তার থেকেও যেটা আমার বেশ ভালো লাগলো সেটা হচ্ছে এই মানে এই পুরো খাবারটাই কিন্তু শাল পাতার প্লেটে পরিবেশন হচ্ছে, মানে বেশ কিন্তু একটা ইউনিক ব্যাপার রয়েছে এখানে। এই একটু নিলাম হচ্ছে ডাল অল্প করে, জাস্ট মাখলাম ভাতটাকে। ও ডালটা বেশ কিন্তু গরম রয়েছে, জাস্ট বাইট। সত্যি বেশ ইউনিক একটা স্বাদ রয়েছে এর মধ্যে। আর এদিকে রয়েছে একদম গরম গরম দেশি চিকেন, অল্প করে এটা নিয়ে নিলাম। এর টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ, ঠিক আছে? তো যে কি খাচ্ছ? তাই এটা খাও? খাবো একদম। কেমন লাগে শুভঙ্কর দা, মানে এই স্পেশালি এই চিকেনটা? প্রথমবার খাচ্ছি, তাও এইভাবে শালপাতার সব কিছু। শালপাতার একটা মানে ফ্লেভার আছে, একটা আলাদাই যেটা নাকের ব্যাপার মধ্যে আছে, পাওয়া যায় না, পাওয়া কিন্তু যায়। খাবারের মধ্যে একটা আলাদা একটা মানে ফিল এনে দিচ্ছে। একদম। মধ্যাহ্নভোজন শেষে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে চারপাশটা ঘুরতে। আচ্ছা, জায়গাটা দেখে মনে হচ্ছে না আছি নর্থ বেঙ্গলের কার্শিয়াং কিংবা কালিম্পংয়ের কোনো একটা গ্রামে? আমার তো ভীষণভাবে মনে হচ্ছে। চারিদিকে পাহাড় এরকম মেঘে ঢাকা, সত্যি অপূর্ব। বেশ খানিকক্ষণ সময় উপভোগ করে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। ততক্ষণ বিকেল হয়ে গিয়েছে, আর এভাবেই শেষ হলো আমাদের দারিংবাড়ির দ্বিতীয় দিন। পরদিন সকাল সকাল উঠতে হয়েছিল, কারণ আজকে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। তার জন্য হোটেল থেকে চটপট চেক আউট করে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে সওয়ার হলাম। গুড মর্নিং সবাইকে। আজকে কিন্তু থার্ড দিনে আবারও কিন্তু একটু ঘুরু করতে পার হয়ে পড়েছি। আজকে কিন্তু একটা লং জার্নি হতে চলেছে। একেবারে একটা বৃষ্টির ওয়েদার রয়েছে, আর খুব ঠান্ডা লাগছে। আগের দিন যেমন একটু হালকা এলোমেলো ওয়েদার ছিল, বাট আজকে কিন্তু মানে একেবারে মনের মতো ওয়েদার, বেশ ভালো লাগছে। তো দাদা, আজকে আমাদের ফার্স্ট সাইট সিন আছে কোথায়? পাইন ফরেস্ট। আর আজকে তো আমরা অনেকটাই বেশ জার্নি করছি, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু বেশ মজা হবে। আর সবাই কিন্তু পিছনে অলরেডি বসে গেছে। কেমন লাগছে? বেশ ভালো এক্সাইটমেন্ট। একদম। তাহলে চলো। অন্যান্য পাহাড়ি জায়গাগুলোর মতো দারিংবাড়িতেও রয়েছে পাইন ফরেস্ট। আমি তো প্রথমে খানিকটা অবাকি হয়েছিলাম। দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ দারিংবাড়ি। ভীষণই সুন্দরভাবে জায়গাটাকে মেনটেন করা হয়েছে, বিশেষত বাচ্চাদের জন্য কিন্তু আদর্শ। এছাড়া বন্ধু বান্ধব, প্রিয়জন, ফ্যামিলির সাথে দারুণ একটা সময় এখানে এসে কাটাতে পারেন। পাইন ফরেস্ট দেখে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দারিংবাড়ি থেকে গোপালপুর যেতে প্রচুর ওয়াটারফল রয়েছে। আজকে আমরা বিশেষত সেইগুলিই ঘুরে দেখব। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম রেনবো ওয়াটারফলের একদম সামনে। দেখতে পাচ্ছ, মানে এটা কিন্তু আমাদের একদম ওই পার হতে হবে, আরও নিচে ওয়াটারফলটা রয়েছে। এখান থেকে যাচ্ছে জলটা। এই যে এখানে কিন্তু জুতো হাতে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। হাতে নিয়ে নিলাম জুতো। এবার চলো ক্রস করা যাক। তো বন্ধুরা, এবার আমাদেরকে এই ওয়াটারফলটা থেকে কিন্তু এই পার থেকে ওই পার হতে হবে। সত্যদা, হাই করে দাও। অলরেডি পৌঁছে বসে আছে, এখন না ফেলে চলে গেছে। ভয় লাগছে ভাই। ওটা ডাউন আছে চাপ নেই, পা দাও, বেশি ডাউন নেই, পা দাও, নিচে পা দাও, পা রেখে পা দাও। ঠিক আছে তো? ওগুলোতে পা দিস না, পিছল। কেমন লাগলো ওখান থেকে এসে? হ্যাঁ, কি আর বলবো, ওরকম মনে হয়। তাহলে চলো সামনে এগোনো যাক। মানে এই ওয়াটারফলটা কিন্তু সামনে আরো সুন্দরভাবে আছে। এই ওয়াটারফলগুলি ঠিক যতটাই ভয়ানক, ঠিক ততটাই সুন্দর। চিন্তা নেই, সত্যদা আপনাদের সাথে সবসময় থাকবে আপনাদেরকে গাইড করার জন্য। আমরা ফাইনালি পৌঁছে গেলাম রেনবো ওয়াটারফল। জায়গাটা জাস্ট অসাধারণ। আমার অনেকটা মেঘালয়ের ওয়াটারফলের কথা মনে পড়ে যাচ্ছে দেখে। আরে ভাই, কি দৃশ্য চোখের সামনে! এ কি দৃশ্য! আহা, আরে কেমন লাগছে! ওহো, পুরো পিচ্ছিল জায়গাটা, পুরো পিছলা। একবার পড়লেই গল্প। ওহো,
কিন্তু নিচে গিয়ে পুরো ভিজে গেছি আমি, আর ও ওই যে নিচ থেকে আসছে, মানে পুরো ভিজে অথৈব চ, ঠিক আছে। আরে এবার উঠতে পুরো অবস্থা শেষ, পুরো ভিজে স্নান ভাই। একদম হবেই। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম আরেকটি ওয়াটারফলের সামনে। এখানে একটি গুহা রয়েছে, আর শোনা যায় এখানে নাকি একসময় বাঘ থেকে শুরু করে সিংহ থাকতো, ঠিক আছে। মানে এই যে এর ভিতরটাই কিন্তু সিংহ থাকতো, এখন তো সিংহ নেই, এখন ঝর্ণা হয়ে গেছে। পুরো ওয়াটারফল দারুণ সুন্দর, আর চারিদিকটা কিন্তু দারুণ লাগছে। আরে অপূর্ব, যাও 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 অপূর্ব যাও, আরে অপূর্ব যাও, অপূর্ব অপূর্ব যাও 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 যাও, আস্তে দেখে 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 দেখে। রেনবো ওয়াটারফল দেখে আমরা সামনের দিকে এগিয়ে চললাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। বেশ কিছুটা যেতেই একটা ভিউ পয়েন্টে চোখ গেল আটকে, তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু উপভোগ করলাম, তারপর আবারও রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই সিঁড়ি দিয়ে একদম নিচে নামলে রয়েছে ওয়াটারফল, আপনারা অলরেডি কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন। এই হলো মৃদুবন্দ ওয়াটারফলস, বেশ সুন্দর দেখতে। আর সত্যি কথা বলতে দারিংবাড়িতে যে এতগুলো ওয়াটারফলস আছে তা আগে জানাই ছিল না। আর সবচেয়ে বড় কথা, একটা ওয়াটারফলের থেকে আর একটা ওয়াটারফল সম্পূর্ণ আলাদা এবং এক একটা এক এক রকম সুন্দর। মৃদুবন্দ ওয়াটারফল দেখে আমরা কিন্তু এইরকম একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম, মনে হচ্ছে আছি নর্থ বেঙ্গল। দেখুন রাস্তাগুলো কীভাবে এঁকে বেঁকে চলে যাচ্ছে, আর ওই যে মানে দূর থেকে দেখে মনে হচ্ছে চারিদিকে চা বাগানের চাষ হয়েছে। একটাই কথা বলবো যে আপনারা যদি সমস্তটা, মানে একদিকে যেমন দার্জিলিংয়ের মতো পাহাড় রয়েছে, নদী রয়েছে, ঝর্ণা রয়েছে, তার সাথে সমুদ্র কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে, মানে সব কিছু আর কি এখানে আসলে পেয়ে যাবে, যেতে হবে না ভারতবর্ষের অন্য কোথাও। এই ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে সত্যদা আমাদেরকে আগের দিন যে ভুট্টা দিয়েছিল সেটা খাচ্ছি, হেবি সুন্দর সত্যদা, দারুণ। ঘোরাঘুরির পর্ব যেমন চলছে তেমন তো চলবে, তবে কতগুলো কথা বলে রাখা দরকার। বর্তমানে বহু নামি দামি ট্যুর সংস্থা রয়েছে যারা দারিংবাড়ির ট্যুর প্যাকেজ করাচ্ছে, তবে আমরা কিন্তু এসেছি সত্যদার সাথে। সত্যদা নিতান্তই ভালো মানুষ এবং লোকাল ড্রাইভার, যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট। এবং আপনারা তো ভিডিওতে দেখেছেন কতটা সবাইকে আপন করে নেয়। স্ক্রিনের ওপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা সত্যদার সাথে দারিংবাড়িটা দারুণভাবে ঘুরে দেখতে পারেন, কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ রয়েছে। আপনারা যদি গ্রুপে 7 থেকে 8 জন হন তাহলে আপনাদের খরচা পড়বে 3 রাত 4 দিনের থাকা খাওয়া ঘোরা সব মিলিয়ে 5,000 থেকে 5,500 টাকা। এটি ছাড়াও আরও অনেক কাস্টমাইজ ট্যুর প্যাকেজ পেয়ে যাবেন। স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন। এছাড়া গাড়ি চাইলে গাড়িও বুকিং করতে পারবেন। বেশ কিছুক্ষণ পর থেকেই শুরু হলো আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় নিয়ে চললাম চন্দ্রগিরির পথে। চন্দ্রগিরি পৌঁছে বিশাল জোর খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চ সারলাম হোটেল বুডু ইন্টারন্যাশনাল থেকে। এই বর্ষায় গরম গরম চিকেন বিরিয়ানি আর বন্ধুদের আড্ডা, আর কি চাই। আজকের দুপুরটা পুরো জমে গেল। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা হলাম খাসারা ওয়াটারফলের উদ্দেশ্যে। এটি দারিংবাড়ির একমাত্র ওয়াটারফল যেখানে স্নান করা যায়, তবে ভাগ্য খারাপ, আলো কমে এসছে, তার উপর জল এত বেশি যে স্নান করা যাবেই না। আপনারা যদি কখনো আসেন অবশ্যই কিন্তু এখানে এসে স্নান করতে ভুলবেন না। আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেখানে 3000 বৌদ্ধ সন্ন্যাসী একসাথে বসবাস করেন। এটি হলো চন্দ্রগিরির সবচেয়ে জনপ্রিয় জায়গা জিরাং মনেস্ট্রি। এ কথা অনেক যুগ আগের, তখন 1959 সাল। চীনা সৈন্যরা সবে তিব্বত আক্রমণ করেছে। 14তম দলাই লামা ও প্রায় 85,000 বৌদ্ধ সন্ন্যাসী ভারতে আসতে বাধ্য হন শুধুমাত্র আশ্রয়ের খোঁজে। আর ঠিক তারপর থেকে শুরু করেই ওড়িশার দক্ষিণে বেরহামপুর থেকে 85 কিলোমিটার দূরে এই চন্দ্রগিরিতে জিরাং মনেস্ট্রি তৈরি হয়, তাও আবার খোদ দলাই লামার হাত ধরে। এখন আপাতত এই মনেস্ট্রি দেখেই চললাম গোপালপুরের উদ্দেশ্যে।
পরে না হয় এই চন্দ্রগিরি মহেন্দ্রগিরি সম্পর্কে আলাদা একটি ভিডিও করা যাবে। পরের পর্বে আসছে গোপালপুর সমুদ্র সৈকতে খুঁটিনাটি বিবরণ। কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।